পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বুঝে টেবিলের নিচ থেকে অ্যানা বেরিয়েছে, কিন্তু অন্ধকারে দেশলাই খুঁজে পাচ্ছে না। কেমন একটা ভয় ভয় লাগছে তার। এমন সময় ঘরের লণ্ঠন হাতে এডওয়ার্ড প্রবেশ করে। আরোরার পাশে বসে অ্যানাকে বলে, মিস অ্যানা, আমি এডওয়ার্ড, আরোরার পরিচিত। আপনি যদি লণ্ঠনটা হাতে নিতেন তাহলে আমি আরোরাকে বিছানায় শুয়ে দিতে পারতাম। অ্যানা তড়িৎ গতিতে আরোরার সামনে গিয়ে দাঁড়িয়ে এডওয়ার্ডের হাত থেকে লণ্ঠন নিল। অবশ্যই। এডওয়ার্ড আরোরাকে কোলে তুলে নিয়ে আস্তে করে বিছানায় শুয়ে দিয়েছে। টেবিলের উপরে লণ্ঠন রেখে অ্যানা বোনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেছে। আরো, এই আরো, ঠিক আছিস বোন আমার? কয়েকবার ডাকার পরেও আরোরার জ্ঞান ফিরছে না দেখে চিন্তায় পড়ে গেল অ্যানা। এডওয়ার্ড ইশারায় শান্ত হতে বলল অ্যানাকে। আরোরার মাথার পেছনে হাত বুলিয়ে দিচ্ছে এডওয়ার্ড। আসলে আরোরার জ্ঞান হারানোর পেছনে এডওয়ার্ডেরই হাত ছিল। সে চায়নি আরোরা তার কণ্ঠস্বর শুনে সবকিছু বুঝে যাক। নেহাত অ্যানা তাকে চেনে না, তাই কণ্ঠস্বর অতটাও খেয়াল করেনি। মিনিট পাঁচেকের মধ্যে আরোরা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতে ভয় আটকে উঠল মেয়েটা। আপা, আপা, তুমি ঠিক আছো? আপা, আমি ঠিক আছি আরো, তুই শান্ত হ। অ্যানা আরোরাকে জড়িয়ে ধরে আছে। ভীষণ ভয় পেয়ে গেছে সে। এডওয়ার্ড একটু দূরে সরে দাঁড়িয়ে আছে। আরো, তোর বন্ধু এডওয়ার্ড এসেছে। অ্যানার কথা সম্বিত পেল আরোরার। এডওয়ার্ডকে যে বাইরে রেখে দৌড়ে ভিতরে এসেছিল সেসব খেয়ালই ছিল না তখন। বোধকে ছেড়ে এডওয়ার্ডের দিকে দৃষ্টিপাত করলো আরোরা। এডওয়ার্ড, আপনি ঠিক আছেন তো? এডওয়ার্ড বরাবরের মতো মুচকি হেসে বলল, আমি একদম ঠিক আছি, কিন্তু আমাকে এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা, আসছি। আরোরার অ্যানাকে বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে গেল এডওয়ার্ড। অ্যানার মনে এডওয়ার্ডকে নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাছাড়া এত রাতে দরজা খুলে রেখে আরোরাই বা কোথায় গিয়েছিল সেই সব প্রশ্নও আছে বইকি। তবে এখন এসব জিজ্ঞাসা করার সঠিক সময় নয় বলে প্রশ্নগুলো নিজের মনের মধ্যে রাখলো এনা। ম্যাক সাচিকে জড়িয়ে নিল নিজের বুকে। সাচি ম্যাকের বুকে ঠোঁট ছুঁয়ে দিল। ম্যাকের নেশা নেশা লাগছে। সাচির গলায় আলতো করে কামড় দিল সে। সাচি কেমন শব্দ করে উঠল তাতে। ম্যাক সাচির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার বক্ষের সাথে নিজের বক্ষের ছোঁয়াছুঁয়ি হয়। ম্যাকের শরীরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে সাচির ঠোঁটগুলি নিজের ঠোঁটের দখলে নিয়ে নেশালো দৃষ্টিতে তাকালো সাচির চোখের দিকে। তুমি? ম্যাক চমকে উঠে শোয়া থেকে উঠে বসলো। ম্যারিনার মেজাজ খারাপ হয়ে গেল তাতে। সে আবারও ম্যাকের বুকে ঝাঁপিয়ে পড়ে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল। ম্যাক এক ঝটকায় সরিয়ে দিল ম্যারিনাকে। তোমার কি হয়েছে ম্যাক? মাসখানেক ধরে আমার কাছে তো আসছই না, উল্টো আমি কাছাকাছি এলো দূরে সরিয়ে দিচ্ছ। ম্যারিনা সাপের মতো ফুঁসছে। ম্যাকের মেজাজও বিগড়ে গেছে। ম্যারিনা, ঘুমের মধ্যে এরকম কাছাকাছি আসার মানেটা কি? কি ধরনের অসভ্যতা এটা? তুমি যখন আমাকে ঘুমন্ত অবস্থায় আদর করতে তখন তো এসব ভাবনি তুমি, এখন এসব অসভ্যতা মনে হচ্ছে তোমার কাছে ম্যাক? ম্যারিনা ভীষণ রাগী একটা ভ্যাম্পায়ার। তবে কেবল ম্যাকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তার এমন নয়, একাধিক ভ্যাম্পায়ারের সাথে তার শারীরিক সম্পর্ক আছে। ম্যাক সব কিছুই জানতো, তবু ম্যারিনার সাথে সময় কাটাতো। কিন্তু বিগত কিছু দিন ধরে কোনো মেয়ের প্রতি আর শরীরের আকর্ষণ অনুভব করছে না সে। কেবল সাচিকে নিয়ে ম্যাকের সমস্ত জল্পনা কল্পনা। যেমন এই মাত্র ঘুমের ঘরে সাচিকে ভেবেই ম্যারিনাকে কাছে টেনে নিয়েছিল ম্যাক। ম্যারিনা, বিষয়টা এমন না যে আমরা প্রেমের সম্পর্কে আছি এবং তুমি সেই কারণে অভিযোগ করছো। তোমার সাথে বিছানায় যাওয়ার জন্য একাধিক পুরুষ ভ্যাম্পায়ার তো আছেই, তাহলে আমাকে কেন জোর করছো? আমি এসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি ম্যারিনা, তাই আমার কাছে আর কখনোই এসবের জন্য এসো না। ম্যাকের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল ম্যারিনা। কেন? আমার শরীরে এখন আর মধু খুঁজে পাচ্ছ না কেন? নতুন মধু খুঁজে পেলে শুনি? ম্যারিনা, পাশের ঘরে রাজকুমার এডওয়ার্ড আছে, তাছাড়া বাবাও আছে অন্য দিকের ঘরে। আমি চাই না এসব কথা সবাই শুনুক। তোমার চাওয়ার মতো তো সবকিছু হবে না ম্যাক। আমার তোমাকে চাই, এই মুহূর্তে চাই। ম্যারিনা, চিৎকার করবে না ম্যাক। ম্যারিনা, আমি একজনকে ভালোবাসি। আমি চাই না এসবের মধ্যে নিজেকে আর জড়াতে। তাছাড়া আমি তো কখনো তোমাকে বলিনি আমাদের সম্পর্কে কোনো প্রেম কিংবা ভালোবাসা আছে। ভালোবাসো তুমি? ম্যারিনা অবাক হয়েছে ম্যাকের কথায়। ম্যাক কাউকে ভালোবেসেছে, জোনাচার থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, বিষয়টা মোটেও হজম হচ্ছে না মেরিনার। ম্যাকের স্বভাব চরিত্র সম্পর্কে সবাই জানে। এই ছেলে মেয়েদের বিছানা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু মেয়েদেরকে নিজের মনে কখনো জায়গা দেয়নি।
ম্যাক মেরিনার হাব ভাবে বুঝে গেছে, ভীষণ অবাক হচ্ছে সে। তাই নিজেকে শান্ত করে মেরিনার কাছে এগিয়ে গেল। মেরিনা ম্যাককে কাছে আসতে দেখে ব্রু উঁচিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ মেরিনা, আমিও একজনকে ভালোবাসি। বিষয়টা তোমার হজম না হলেও এটাই সত্যি। আমি তাকে ঠকাতে চাই না, তাই আজকের পর আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে। ম্যারিনা আর কথা না বাড়িয়ে কক্ষ ত্যাগ করেছে, কিন্তু ম্যারিনার হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক মানতে পারছে না ম্যাক। নিশ্চয়ই কোনো মতলব আছে মেয়েটা। সাচির কাছে দুদিন হলো ম্যাক যায়নি। আজকে ভীষণ ইচ্ছে করছে তাকে দেখতে, কিন্তু সাচি নিশ্চিত আবারও রসুন ছড়িয়ে রেখেছে ঘরের আশেপাশে। দীর্ঘশ্বাস ফেলল ম্যাক। তবু রাতের আধারে সে যাবে এক নজর সাচিকে দেখার জন্য। হলিতান শহরের অবস্থা আশঙ্কাজনক। এ কয়েকদিনে প্রায় শতাধিক মানুষ নেকড়ের খাবার হয়েছে। ভ্যাম্পায়ারদের আক্রমণ তুলনামূলকভাবে কম, তবুও সব মিলিয়ে শহরের লোকজন প্রাণ হাতে নিয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে এক প্রকার। এমতো অবস্থায় এনাকে চেম্বারে পাঠাতেও ভীষণ ভয় লাগছে আরোরার। এনা সেদিনের পর আরোরাকে এডওয়ার্ডের সম্পর্কে কিছু প্রশ্ন করেছিল, কিন্তু আরোরা তো নিজেই তার বিষয়ে কিছুই জানে না, তাই এনাকেও ঠিকঠাক মতো কিছুই বলতে পারেনি। ফলশ্রুতিতে আরোরার ওপর অভিমান করে আছে এনা। সে ভাবছে আরোরা ইচ্ছে করে সবকিছু গোপন করছে হয়তো। এডওয়ার্ডকে আসলে তার বিষয়ে সবকিছু জিজ্ঞাসা করবে বলে মনস্থির করেছে আরোরা, কিন্তু সেও আসছে না। সবকিছু কেমন অদ্ভুত লাগছে আরোরার। সন্ধ্যা নেমেছে, আকাশ পরিষ্কার, আজ কোথাও মেঘের চিহ্ন পর্যন্ত নেই। এই অঞ্চলে 3টি ঋতু পরিলক্ষিত হয়, গ্রীষ্ম, বর্ষা ও শীত। সেই অনুসারে বর্ষা শেষের পথে, হালকা হালকা ঠান্ডা লাগা শুরু করেছে। ভ্যাম্পায়ার রাজ্যে উৎসব লেগেছে আজ। সবকিছু সাজিয়ে গুছিয়ে তুলছে মন্ত্রী কিয়াম ও তার পুত্র ম্যাক। কথা ছিল সামনের পূর্ণিমায় এডওয়ার্ডকে রাজা হিসেবে অভিষেক করাবে রাজা জোহানসন, কিন্তু ওনার শরীরটা একটু খারাপ হয় যতটা দ্রুত সম্ভব ছেলেকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করছেন। আজকে এডওয়ার্ডকে ভীষণ সুন্দর লাগছে। সাদা কালো রঙিন মিশ্রণে কারুকার্য করা এক প্রকার আলখাল্লা পরেছে সে। চুলগুলো বরাবরের মতো সুন্দর লাগছে। ম্যাক এডওয়ার্ডের দিকে তাকিয়ে মুচকি হাসছে। কিয়ামের সেটা সহ্য হচ্ছে না। ম্যাকের মা গত হয়েছে অনেক বছর আগে। বাবা ছেলের সংসার বলতে গেলে এই জায়গা তো তোমাকে দেখতে চাই ম্যাক। আমি যেখানে আছি সেখানে ঠিক আছে বাবা, তুমিও নিজের জায়গায় সন্তুষ্ট থাকলে ভালো হয়। এডওয়ার্ড এই সিংহাসনের উত্তরাধিকারী, আমি নই। ম্যাকের কথায় আবারও বিরক্ত হলো কিয়াম। এই ছেলে কি নিজের ভালো বুঝে না? কিয়াম স্থান ত্যাগ করলো রেগে মেগে। জোহানসনের সামনে দাঁড়িয়ে আছে এডওয়ার্ড, পাশে হেলগা ছেলের দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে তার এডওয়ার্ডকে। আজকের পর থেকে এই ভ্যাম্পায়ার রাজ্যের রাজা তুমি। আশা করি তুমিও আমার মতো সবাইকে আগলে রাখবে। জোহানসন পুত্রের মাথায় হাত দিয়ে বলল কথাটা। এডওয়ার্ড মাথা নিচু করে কুর্নিশ করে প্রত্যুত্তরে বলে, জি বাবা, আপনার দেখানো পথে চলবো আমি। সর্বদা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করব। আপনি শুধু প্রার্থনা করুন আমার জন্য। আমার প্রার্থনা সর্বদা তোমার সাথে আছে এডওয়ার্ড। হেলগা, অনুষ্ঠান শুরু করতে বলো। ঠিক আছে মহারাজ। রাজার আদেশে অভিষেকের মূল পর্ব শুরু হয়েছে। এ পর্যায়ে এডওয়ার্ডকে রাজকীয় মুকুট পরিয়ে সিংহাসনে বসানো হচ্ছে। দূরে ম্যাক দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে আর প্রহর গুনছে। আজকে যেভাবে হোক সাথীর কাছে তো সে যাবেই। মেঘমুক্ত আকাশে রূপালী চাঁদখানা তার আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে হলিতান শহরের অলিগলি। এনা জানালার পাশে দাঁড়িয়ে আছে, মনটা বড্ড অশান্ত আজ। আর ওরা ঘুমিয়ে গেছে আরও আগে, কিন্তু এনার ঘুম আসছে না। বেখেয়ালি হয়ে বাহিরে তাকিয়ে থাকতেই হঠাৎ কারো অস্তিত্ব নজরে এলো এনার। সতর্ক হয়ে নড়ে চড়ে উঠল সে। দুটো নেকড়ে এগিয়ে আসছে রাস্তা ধরে এদিকে। চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে তাদের ভয়ঙ্কর রূপ। একটা নেকড়ের রং কালো, আরেকটা ধূসর রঙের। এনা নিজেকে একটু আড়াল করে দেখতে লাগলো মতিগতি। যদিও এনারা দোতলায় থাকে, এত দূরে নেকড়ে লাফিয়ে উঠবে না, কিন্তু সাবধানতার মার নেই। নেকড়েগুলো নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে, সেসব এনার বোঝার কথাও না, তাই বুঝতে পারছে না। কিন্তু আচমকা একটা ব্যাপার দেখে এনা অবাক হলো। ধূসর রঙের নেকড়েটা এনাদের বাড়ির কাছাকাছি আসতে চেয়েছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির সাথে ধাক্কা খেয়ে ছিটকে দূরে গিয়ে পড়লো। নেকড়েটা গর্জন করে উঠলো তাতেই। কালো রঙের নেকড়েটা এগিয়ে গেল তার দিকে। এনা আর কিছু দেখতে চায় না। ভয়ে দ্রুত জানালা ভালো করে বন্ধ করে নিজের বিছানায় বসে হাঁপাতে লাগলো সে। কি ভয়ঙ্কর দৃশ্য! কিন্তু এনাদের বাড়ির পাশে ঘেঁষতেই কেন পারছে না নেকড়েগুলো। কি হলো সেলিন,
অ্যালেক্সা সেলিনকে ধরে উঠিয়ে বসালো। সেলিন বেশ চোট পেয়েছে হাতে। কি হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না অ্যালেক্সা। মনে হলো খুব শক্তিশালী কিছু একটা আমাকে ধাক্কা দিল এমন। এই বাড়িতে কে কে থাকে কাল দিনে খোঁজ লাগাতে হবে, নজর রাখবো বাসা থেকে কে কে বের হচ্ছে। এখন চলো, তোমার শরীর খারাপ মনে হচ্ছে। হ্যাঁ চলো। অ্যালেক্সা আর সেলিন চলে যেতে লিও সেখানে এসে হাজির হয়েছে। ওদের কথাবার্তা দূর থেকে শুনেছিল সে। গত 2 দিন রাতে লিও নিজেও সেলিনের মতো ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। তাই সাহস করে আজকে আর বাড়ির আশেপাশে যাওয়ার চেষ্টাও করেনি লিও। তবে অ্যালেক্সার কথা শুনে তার মাথায় দুষ্টু বুদ্ধি চলে এসেছে। দিনেই আনা আর আরোরার উপর হামলা করবে সে। এডওয়ার্ড যে নিজেই এই সুরক্ষা বেগুনি তৈরি করেছে সেসব বুঝতে কোনো অসুবিধা হলো না লিওর। নিশুতি রাত, চাঁদের আলোতে ভীষণ সুন্দর লাগছে মিসবা গ্রামটি। এমনিতেই কত শান্ত এই জায়গা, অথচ পিচাস এবং উল্ফদের আনাগোনায় শান্তি অশান্তিতে রূপ নিতে সময় লাগে না। ঘড়িতে এখন সময় রাত 2:05। 3 তলা বাড়ির উত্তর দিকে ঘরে সাঁচি থাকে। ম্যাক্সের জানালার পাশে স্থির হয়ে ভেসে আছে ডানার সাহায্যে। সাঁচি আরামসে ঘুমাচ্ছে দেখে ম্যাকের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটেছে। মেয়েটা যে কবে জেগে জেগে ওর সাথে কথা বলবে সেসব নিয়ে জল্পনা কল্পনাও করছে ম্যাক। এই রসুনগুলো না ছড়িয়ে রাখলে তো সে অনায়াসে সাঁচিকে গিয়ে বুকে জড়িয়ে নিতে পারত। এই মেয়েটাকে ছাড়া যে একদিনও পার করাটাও ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে ম্যাকের। কতদিন কাছ থেকে দেখেনি সাঁচিকে। ইস, সেও যদি এডওয়ার্ডের মতো খুব শক্তিশালী হতো, তবে এইসব রসুন পেরিয়ে তবেই তার প্রিয়তমার কাছে যেতে পারত। ম্যাক নিজের ভাবনা নিজেই অবাক হচ্ছে। এডওয়ার্ডের মতো কখনো সে শক্তিশালী হতে পারবে না, তবুও সেই অলৌকিক চিন্তা ভাবনা করতেই তার ভালো লাগছে। আচ্ছা, এডওয়ার্ডের কাছে একবার বলে দেখলে কেমন হয়? কিন্তু সারা সন্ধ্যা রাজ্যাভিষেক নিয়ে ব্যস্ত থাকার পরেও মাঝরাতে কি রাজা আসবে ম্যাককে সাহায্য করতে? না, তার চেয়ে বরং আগামীকালই বলবে। ম্যাক আরেকবার সাঁচির ঘুমন্ত মুখাবয়ের দিকে তাকিয়ে দূরে আকাশের ডানা ঝাপটে উঠতে লাগলো। ভোরের আলো ফুটেছে হলিথান শহরে। শীতের সকালে রোদ যেন মিষ্টি রোদ, গায়ে লাগতেই বেশ ভালো লাগে। এনারও তেমনই গায়ে রোদ মাখতে বেশ ভালো লাগছে। আরোরা আজকে স্কুলে যাবে। এনে এরই মধ্যে চেম্বারের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাসায় আরোরা একা। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওর। নেহাত বড় বোনটা আছে বলে কাজকর্ম না করে পার পেয়ে যায় সে, নয়তো নিজের রান্না বান্না তো নিজেকেই করতে হতো। ঘুম ঘুম চোখে আরোরা দেয়ালগড়ির দিকে তাকিয়ে দেখে 9টা ছড়িয়ে গেছে। এতক্ষণ ঘুমিয়েছে ভাবতে হুড়োহুড়ি করে সব কাজ গোছাতে শুরু করেছে সে। প্রথমে হাত মুখ ধুয়ে তারপর 2-1টা লোকমা রুটি খেয়ে রেডি হতে লাগলো। বেগুনি রঙের গাউনের সাথে সাদা রঙের একটা ওড়না গলায় পেঁচিয়ে নিয়েছে আরোরা। চুলগুলো দ্রুত পেন্সি বেনি করে কিছু হলদে রঙের বনফুল গুজে নিল তাতে। গতকাল আরোরার এক ছাত্রী ফুলগুলো বাসা নিয়ে গিয়েছিল। হলিথান শহরে বনফুল পাওয়া যায় না, মিসবায় হরেক রকম বনফুল আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আরোরা। তাড়াতাড়ি সময় ক্যারেজ পেতে হিমশিম খেতে হয়। মিনিট 5 পরেও যখন ক্যারেজের দেখা মিলল না, তখন আরোরা হাঁটতে শুরু করেছে। কিন্তু কেমন একটা অস্বস্তি হচ্ছে হাঁটতে হাঁটতে। মনে হচ্ছে কেউ হয়তো আড়াল থেকে আরোরার উপর নজর রাখছে। আরোরা কিছু দূর যেতে যেতে পেছনে ফিরে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কাউকে খুঁজছেন আপু? আচমকা সামনে এসে কথা বলায় চমকালো আরোরা। সমবয়সী একটি মেয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। দেখতে বেশ সুন্দরী, চোখগুলো আরোরার মতোই নীলাভ সবুজ। আরোরা চমকায়। আরোরা ভীষ্ময় প্রকাশ করে শুধালো, না, আপনি আপনি কে? আগে তো দেখেছি বলে মনে হচ্ছে না। আমার নাম সেলিন, আগে মিসবায় থাকতাম, কয়দিন হলো এখানে এসেছি। ও আচ্ছা, জি আপু, ডাক্তার আপুর বোন আপনি, তাই একটু কথা বললাম, কিছু মনে করবেন না যেন। এতক্ষণে অচেনা মেয়েটির কথা বলার কারণ বুঝতে পারলো আরোরা। ঠিক আছে আপু, সমস্যা নেই, আমি আসছি আজকে, একটু তাড়া আছে। আচ্ছা আপু। আরোরা সেলিনকে বিদায় জানিয়ে দ্রুত হাঁটতে শুরু করেছে আবার। আরোরা কিছুটা দূরে চলে যেতে অ্যালেক্সা এসে দাঁড়িয়েছে সেলিনের পাশে। সেলিন, মনে হচ্ছে মেয়েটার উপর কোনো নেকড়ের নজর পড়েছে। আমি নিশ্চিত আশেপাশে আমাদের কেউ ছিল, কিন্তু কে হতে পারে? আমাদের প্রাসাদ থেকে তো আমরা ছাড়া আর কেউই আসেনি এখানে। তুমি না বলেছিলে অন্য গোত্রের মায়া নেকড়ে আছে এবং ওরা মানুষ শিকার করে? সেলিনের কথায় হুঁশ পেল অ্যালেক্সার। আসলেই তো ঠিক বলেছে সেলিন। এই যে শহরে এতগুলো খুন হয় তার 90% খুন করে তাদের গোত্রের বহির্ভূত মায়া নেকড়েরা।
ঠিক বলেছো তুমি। চলো আমরা আমাদের কাজ করি। পূর্ণিমা রাতের বাকি আছে মাত্র 3 দিন। এরই মধ্যে আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। সেলিনা আর অ্যালেক্সা মানবীয় রূপে শহরে আবারও খোঁজ শুরু করলো। এনাদের বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হিংস্র দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে লিও। কিন্তু সেলিন কিংবা অ্যালেক্সা কেউই লিওকে দেখতে পায়নি। মেঘমুক্ত আকাশে তীব্র রোদে বাজারের লোকজনের সমাগম। কেউ মাছ কিনছে, কেউ মাংস। ভেড়ার মাংসের কদর বেশি এখানে, পাশাপাশি কবুতরের মাংসও বেশ চলে। বিভিন্ন রকমের মাশরুম পাওয়া যায় হলিথানে, চাল পাওয়া যায় খুব কম। পরন্ত বিকেলে প্রাসাদের মূল পকেটে দাঁড়িয়ে আছে এডওয়ার্ড। সূর্যের তেজ কমে এসেছে, পাখিরা ঝাঁকে ঝাঁকে তাদের গন্তব্যে ফিরতে ব্যস্ত হয়ে উঠছে। গত 2 দিন বিভিন্ন ব্যস্ততার কারণে হলিথানে যেতে পারেনি এডওয়ার্ড। আর ওর জন্য ভীষণ মন কেমন করছে ওর। লিও তো বাসায় ঢুকতে পারবে না, কিন্তু যদি দিনের বেলায় বাইরে বসে আক্রমণ করে। আচমকায় এসব ভাবতে দম বন্ধ হয়ে আসতে লাগলো এডওয়ার্ডের। কিন্তু এখনো তো সন্ধ্যা নামেনি, তবে রোদের তেজও নেই খুব একটা। শহরে পৌঁছাতে পৌঁছাতে নিশ্চয়ই সূর্য অস্ত যাবে। এডওয়ার্ড আর ভাবলো না, তার বিশাল ঢানা জাপটে হলিথান শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো প্রাসাদ থেকে। দূর থেকে অসময়ে এডওয়ার্ড রাজ্যের বাইরে যাওয়ার খেয়াল করলো ম্যাক। কি মনে করে সে এডওয়ার্ডের পিছু নিল। আর ওরা, তুই কি সত্যি এডওয়ার্ডের বিষয়ে কিছুই জানিস না? লন্ঠন জেলে বোনের পাশে বসে শুধালো এনা। বাইরে হালকা ঠান্ডা পড়েছে, কম্বল মুড়ি দিয়ে বসে আছে আরোরা। এনার আবার ঠান্ডা কম লাগে। আচমকা এডওয়ার্ডের কথায় ভরকে গেছে আরোরা। কি মনে করে তার বোন আবারও এডওয়ার্ডকে নিয়ে পড়লো? এমনিতেই তো লোকটাকে কয়দিন ধরে দেখতে পায় না, মনটা বড্ড অশান্ত হয়ে গেছে আরোরার। না আপা, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার থেকে কিছু লুকাচ্ছি? মনে হয়েছে কারণ অচেনা একটা ছেলের জন্য আমার বোন কেন ভাবছে দেখে। আমি কি কিছুই বুঝি না? তোর চোখ মুখ কি খেয়াল করিনি আমি? আপা, কি তুমি যা ভাবছো তেমন কিছুই না। বল তাহলে কেমন? আচমকা দরজার খটখট শব্দে চুপ হয়ে গেল দুজন। এই সাজের বেলায় কে এলো? আরোরা, তুই থাক, আমি দেখি কে এসেছে। আমার ভয় করছে আপা, দরজা খোলার আগে জিজ্ঞেস করো কে এসেছে। আরোরার ভয়ের কারণ অমূলক নয়। এমনিতে ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচার জন্য রসুন রাখা আছে সব জায়গায়, কিন্তু নেকড়ের হাত থেকে বাঁচার কোনো পদ্ধতি তাদের জানা নেই। তাই কে এসেছে কথা বললে তবে দরজা খুলবে বলে ঠিক করেছে না। ঠিক আছে আরো, আমি জিজ্ঞেস করে নেব। এনা হাতে লণ্ঠন নিয়ে দরজার দিকে এগোলো। আরোরাও এসেছে বোনের পিছু পিছু। শীতে ঠক ঠক করে কাঁপছে আরোরা। শীতকাতুরে মেয়েটা ভীষণ। কে এসেছেন বাহিরে? আমি এডওয়ার্ড বলছি এনা। আরোরার সাথে একবার দেখা করা যাবে? এডওয়ার্ডের কণ্ঠস্বর শুনে দু বোন মুখ চাওয়াচাই করলো একবার। এনা দরজা খুলে দিল। আরোরাকে দেখে এডওয়ার্ডের যেন প্রাণ ফিরে এলো শরীরে। বরাবরের মতোই একটা ভুবন বলানো মুচকি হাসি দিল এডওয়ার্ড। ভেতরে এসো এডওয়ার্ড। এনার কথায় বাড়ির ভিতরে প্রবেশ করলো এডওয়ার্ড। এনা দরজা আটকে দিল। মাঝে মধ্যে এনার ভীষণ কৌতূহল হয়, যেমন এখনো হচ্ছে। এডওয়ার্ড কেন সবসময় রাতের বেলায় আসে? সেটা একটা বড় সড়ো খটকা এনার কাছে। প্রাণের ভয় ডর কি ওর নেই? তাও যদি ঘরের ভেতরে না এসে কেবল বাহিরে ঘুরঘুর করতো তাহলে না হয় পিচাস ভাবা যেত, কিন্তু রসুনও তো কিছু হয় না এই লোকের। হঠাৎ এনার মনে পড়লো মায়া নেকড়েরা মানুষের উপর ধারণ করতে পারে। তাহলে কি এডওয়ার্ড মায়া নেকড়ে? সহসায় পিলে চমকে উঠলো এনার। কি ভয়ঙ্কর চিন্তা ভাবনা করছে সে। আর ওনার ঘরে গিয়ে বসলো 3 জন। এডওয়ার্ডকে দেখে ভীষণ শান্তি শান্তি অনুভব হচ্ছে আরোরার, কিন্তু চেহারায় সেসব মোটেও ফুটে তুলতে চায় না সে। এনা এমনিতেই ক্ষেপে আছে এই নিয়ে। তারপর এডওয়ার্ড, এই রাতে কিভাবে বাহিরে বের হও তুমি? ডর ভয় নেই তোমার? এনার প্রশ্নে থতমতো খেয়ে গেছে এডওয়ার্ড। তাকে কি সন্দেহ করছে না? মৃত্যু তো সুনিশ্চিত না। যখন সময় হবে সবাইকে যেতে হবে, তার থেকে পালিয়ে তো লাভ নেই, তাই না? তা ঠিক। আচ্ছা তোমরা বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। দরকার নেই না, আমি এই সময় কিছু আহার করি না। তবুও আমাদের বাড়িতে প্রথম এলে তুমি। এনা এডওয়ার্ডের কথায় কর্ণপাত না করে সোজা রান্নাঘরের দিকে গেল। আরোরা আর এডওয়ার্ড বসে আছে কিছুটা দূরত্বে। রান্নাঘরের দিকে একটু উকি দিয়ে আরোরাকে অবাক করে দিয়ে এডওয়ার্ড জড়িয়ে ধরলো তাকে। কি করছেন কি আপনি? আপা চলে আসবে তো। আসার আগে ছেড়ে দেব। শোনো, আমি রাতে অপেক্ষা করব বাহিরে তোমার জন্য। এখন চলে যাব, আসবে তো? না এসে উপায় আছে? কি করে যেন আমার আমিকে আপনি নিজের করে নিয়েছেন। আরোরার কথায় এডওয়ার্ডের হাসি প্রশস্ত হলো। প্রণয়ের অনলে তবে সে একা পড়ছে না, প্রেয়সীও পড়ছে গোপনে। বেশ,
এনা ঘুমিয়ে গেলে তুমি বের হবে, বাসার সামনে থেকো, আমি পাশেই অপেক্ষা করব। এডওয়ার্ডের কথা শেষ হওয়ার আগে ধূপধাপ শব্দ রান্নাঘর থেকে শোয়ার ঘরের দিকে আসলো এনা। নেহাত এডওয়ার্ড দূরের শব্দ সহজেই শুনতে পায় বলে আগেই নিজের জায়গায় গিয়ে বসেছিল। বাড়ির বাহিরে এসে দাঁড়িয়েছে ম্যাক। এই বাড়িতে এডওয়ার্ড কেন প্রবেশ করেছে সেসব ভাবতেই সে ব্যস্ত। এডওয়ার্ড যে কখন তার পাশে এসে দাঁড়িয়েছে তাও টের পায়নি বেচারা। ম্যাক, তুমি এখানে? আচমকা এডওয়ার্ডকে দেখে চমকে উঠল ম্যাক। ম্যাককে দেখে এডওয়ার্ড অবাক হলেও এমন ভূত দেখার মতো অন্তত চমকায়নি। ম্যাক কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আপনাকে অনুসরণ করে এসেছে কিং, ক্ষমা করবেন। এই ম্যাক, তুমি আবার কবে থেকে আমাকে আপনি আপনি করে বলা শুরু করলে বলো তো? গতকাল থেকে। আপনি এখন আমাদের রাজা, এই সম্মান আপনার প্রাপ্য। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এডওয়ার্ড ম্যাককে ইশারা করে সামনের দিকে হাঁটতে লাগলো। ম্যাকও এডওয়ার্ডের পাশাপাশি হাঁটছে। রাত নামলে কেমন গা ছমছমে রহস্যময়তা ছড়িয়ে ছিটিয়ে থাকে হলিথান শহরের অলিগলিতে। শোনো ম্যাক, আমি রাজা হলেও আগের আমিটাই আছি। তাছাড়া হঠাৎ করে তুমি আপনি করে ডাকলেই তো আমি সেই আপনিটা নিতে পারবো না, তাই না? তাই আগের মতোই সম্বোধন রেখে সম্মান বজায় রেখো। এডওয়ার্ডের কথায় ভীষণ ভালো লাগছে ম্যাকের। এই জন্যই এই মানুষটার প্রতি কোনো হিংসা কাজ করে না ম্যাকের, অথচ তার বাবা এডওয়ার্ডকে সহ্যই করতে পারে না। ঠিক আছে এডওয়ার্ড, আচ্ছা শোনো, আমি একটা সাহায্য চাই তোমার কাছে। সাহায্য? কি সাহায্য? ব্রুচিয়ে শুধালো এডওয়ার্ড। ম্যাক মুচকি হাসছে, সাথে লজ্জা লজ্জা একটা ভাব আছে ওর চেহারায়। সেটা দেখে এডওয়ার্ড ভীষ্ময় তাকিয়ে আছে। ম্যাক লজ্জা পাওয়ার মতো ছেলে না, আজ হঠাৎ লজ্জা পাচ্ছে কেন তাহলে? বেশ বলো ম্যাক, আমি তোমার জন্য কি করতে পারি? আসলে এডওয়ার্ড, আমি এক মানবীর প্রেমে পড়েছি। বিষয়টা অদ্ভুত হলেও সত্যি, কিন্তু সমস্যা হচ্ছে সে আমাকে ভয় পায় এবং আমার থেকে বাঁচার জন্য সারা কক্ষে রসুন ছড়িয়ে রেখেছে। ম্যাকের কথায় অবাক হয়নি এডওয়ার্ড। সে নিজেও তো এক মানুষ্য কন্যার প্রেমে মজেছে। কি আছে এই মানুষের মধ্যে যা হৃদয়হীন পিচাসদের মনেও ভালোবাসা সঞ্চয় করতে পারে? বুঝতে পেরেছি। তা তুমি কি চাচ্ছ? আমি রসুনগুলো সরিয়ে দিব, নাকি তোমাকে রসুন সহ্য করার সাময়িক শক্তি প্রদান করব? এডওয়ার্ডের প্রস্তাবে খুশিতে দু চোখ চিকচিক করছে ম্যাকের। সম্ভব হলে আমাকে রসুন সহ্য করার ক্ষমতা দাও। ঠিক আছে, কিন্তু এই শক্তি শুধু 3 প্রহর পর্যন্ত থাকবে। সেটুকু সময় যথেষ্ট এডওয়ার্ড, যদি মেয়েটাকে আজীবনের জন্য কাছে রাখতে পারতাম। আফসোসের সুরে বলল ম্যাক। এডওয়ার্ড তার পরিবর্তনে হাসছে। কে বলবে এ ছেলে কদিন আগেও মেয়েদের নিয়ে মত্ত ছিল? পারবে। আগে তাকে বোঝাও তুমি তাকে ভালোবাসো। ভয় কাটাতে পারলে জয় করতে পারবে সবকিছু। আমি চেষ্টা করবো এডওয়ার্ড। ম্যাকের চাহিদা মতো 3 প্রহরের জন্য ম্যাককে রসুন সহ্য করার ক্ষমতা প্রদান করেছে এডওয়ার্ড। ম্যাকের অপেক্ষা না করে এডওয়ার্ডকে বিদায় জানিয়ে মিসবা গ্রামের দিকে উড়ে যাচ্ছে। আর ওরা যখন জানতে পারবে এডওয়ার্ডও একজন রক্তচোষা পিচাস, তখন কি সেও ম্যাকের ভালোবাসার মানুষের মতো ভয় পাবে? ভ্যাম্পায়ার বলে কি আর ওরা এডওয়ার্ডকে ভয় পেয়ে দূরে সরিয়ে দেবে সেদিন? হুট করে এরকম আরো কিছু প্রশ্ন মাথায় চড়া দিয়ে উঠেছে এডওয়ার্ডের। ভবিষ্যতের কথা ভেবে এখনই অস্থির লাগছে এডওয়ার্ডের। ঘুমানো অবস্থায় নিজেকে কারোর বলিষ্ঠ বাহুতে আবদ্ধ অনুভব করতে ঘুম ভেঙে গেল সাচির। ম্যাককে দেখে তার পিলে চমকে গেছে। ভয়ে শুকনো ডোক গিলে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু ম্যাক শক্ত করে সাচির ছোট্ট শরীরটাকে নিজের বুকের মধ্যে আগলে ধরে আছে। এত নড়াচড়া করো কেন সাচি? আমাকে ভয় কেন পাচ্ছ বলো? একবার আমার দিকে তাকিয়ে দেখো তো, দেখতে কি এতটাই অসুন্দর আমি? ম্যাকের এরকম কথাবার্তা শুনে মেজাজ খারাপ লাগছে সাচির। পিচাসের আবার চেহারা, নিজের ওপর নিজের রাগ হচ্ছে তার। শেষমেশ একটা পিচাস তার প্রেমে হাবুডুবু খাচ্ছে কেন? পৃথিবীতে কি কোনো মানুষ ছিল না তার জন্য? দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার অস্বস্তি হচ্ছে এভাবে থাকতে। কিছু করার নেই। তোমার ভবিষ্যৎ বর ভীষণ কামুকে, চাহিদা সম্পন্ন, আবেগপ্রবণ এবং আকর্ষণীয়। সবকিছু তোমাকে সামলাতে হবে এবং দেখতেও হবে। সাচি কেমন কাচমাচু হতে দেখে ভালোই লাগছে ম্যাকের, কিন্তু সাচির অসহ্য লাগছে ম্যাকের স্পর্শ। কখন জানি ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আবার। বর, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। সাচি! সাচির কথায় ম্যাকের চোখ মুখ অস্বাভাবিক হয়ে গেছে। ওর মৃদু ধমকে সাচি ভয় কেঁপে উঠল। বিষয়টা বুঝতে পেরে ম্যাক নিজেকে শান্ত করে নেওয়ার চেষ্টা করে আর সাচির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সে,
সাচি, কেন এমন ধরনের কথা বলো তুমি? বিয়ে করতে হবে না তোমাকে, বিয়ে না করেও একসাথে থাকতে পারবো আমরা, তবুও বেঁচে থাকতে হবে তোমাকে, বুঝলে? হুম। সাচি কেবল ভয়ের কারণে মাথা নেড়ে সম্মতি জানালো। সাচি, তোমার সমস্যা হচ্ছে তুমি মনে মনে ভেবে নিয়েছো আমি একটা ভ্যাম্পায়ার, এর জন্যই আমার চেহারার দিকে তাকাওনি পর্যন্ত। সাথে চুপ করে আছে। ম্যাক কিভাবে যে তাকে নিজের সাথে জুড়বে বুঝতেই পারছে না। একটু কাছাকাছি যাবে। সেদিন তো সাচির চোখেও একটু হলেও ভাসনা দেখেছিল ম্যাক। সাচিকে বাহুডোর থেকে মুক্ত করে বিছানায় শুয়ে দিল ম্যাক। মেয়েটা ভয়ে ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ম্যাকের দিকে। কই, এখন তো একবারে মানুষের মতোই স্বাভাবিক চেহারায় আছে পিচাসটা। এই প্রথম ম্যাকের সুদর্শন মুখবয় খেয়াল করে দেখেছে সাচি। চোখগুলো কেমন নেশালো, কেমন মাদকতা ছড়াচ্ছে সে চোখের দৃষ্টি। ম্যাক মুচকি হাসলো সাচির অবস্থা দেখে। সাচির দৃষ্টি সরিয়ে নিয়েছে অন্যদিকে। ম্যাক সাচির দুহাত বিছানার সাথে আলতো করে চেপে ধরে নিজের শরীরের অর্ধেক সাচির উপর রেখেছে। সাচি সংকুচিত দৃষ্টিতে ম্যাকের চোখে চোখ রেখে ইশারায় অনুনয় করছে। ম্যাকের সেদিকে কোনো খেয়ালই নেই এখন। প্রিয়তমাকে এত কাছে পেয়ে নেশা ছড়ে গেছে তার। সাথীর অনুনয় অগ্রাহ্য করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল ম্যাক। চোখ বন্ধ করে ফেলেছে সাচি, প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। এই বুঝে সুচালো দাঁতগুলো বের করে ফেললো পিচাসটা, কিন্তু না। মিনিট পাঁচেক ঠোঁটের নেশায় বুধ হয়ে থেকে চোখ তুলে তাকিয়ে আছে ম্যাক। সাচি এখনো চোখ বন্ধ করে আছে দেখে ম্যাক মিটমিটিয়ে হাসছে। ম্যাক এক হাত দিয়ে সাচির দু হাত তার মাথার সোজা বরাবর একত্রে চেপে ধরে, অন্য হাত সাচির অদরে ভোলাচ্ছে। মেয়েটার ভয় আর অজানা শিহরণে বারবার কেঁপে উঠছে। খারাপও লাগছে আবার। ভালোবাসলে কেউ এভাবে জোর করে শরীরে হাত দিত। সাচি না পারছে চিৎকার করতে আর না পারছে সহ্য করতে। ম্যাক যেন আর সাচিকে বেসামাল না করে ছাড়বেই না। ঠোঁটে আলতো কামড় দিয়ে গলায় ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতে ব্যস্ত হয়ে উঠেছে ম্যাক। কোমর ছাড়িয়ে ম্যাকের হাতের স্পর্শে এসে থেমেছে সাচির বুকের মাঝ বরাবর। ঘন ঘন শ্বাস প্রশ্বাস উঠানামার ফলে সাচিকে আরো কামুক লাগছে ম্যাকের কাছে। হাতগুলো মুক্ত করে সাচির গাউনের চেন খুলতে লাগলো সে। সাচি বৃথা চেষ্টা করছে ম্যাককে আটকানোর। যতটুকু চেন খুললে গলা পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত হয় ততটুকু খুলে থামলো ম্যাক। ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো গলা থেকে বক্ষ বিভাজনের উপরিভাগ পর্যন্ত। ম্যাকের মাতাল করা স্পর্শে এতক্ষণে সাচিও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কোনো বাধা দিচ্ছে না এখন সে, শুধু তৃষ্ণার্ত পথিকের মতো ছটপট করছে ম্যাককে সম্পূর্ণরূপে নিজের করে পাওয়ার জন্য। বিষয়টা ম্যাকের বুঝতে সময় লাগেনি, বোঝা মাত্রই সাচিকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। সাচি আর চোখে ম্যাকের দিকে দৃষ্টিপাত করলো। হঠাৎ এই মুহূর্তে এসে দূরে সরে যাওয়ার কারণ বুঝতে পারছে না সাচি। কি হয়েছে সাচি, এমন করে তাকিয়ে আছো কেন? ম্যাকের কথায় থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে সাচি। সত্যি তো, কি হয়েছে তার? উফ, কামনা ভাষণার খেয়ালে ভুলে গিয়েছে ম্যাক যে একজন অপরিচিত, একজন ভ্যাম্পায়ার। না মানে কিছু না, আপনি চলে যান। এখন চলে গেলেও আবার আসবো আমি, আর এইভাবে মাতাল করে দূরে সরিয়ে দেব। দেখব কতদিন সহ্য করতে পারো তুমি। একদিন নিজে থেকে এই ভ্যাম্পায়ারকে নিজের করে চাইবে তুমি সাচি। কথা দিয়ে ভোলানো আমার ধাঁচে নেই। আমি এইভাবেই তোমাকে ভালোবাসা দেব। ম্যাকের কথায় গাপিত্তি জ্বলে যাচ্ছে সাচির। একে তো পিচাস হয়ে ভালোবাসার পাগলামি, তার উপরে এভাবে মাঝ নদীতে এনে বৈঠা নিয়ে হারিয়ে যাওয়া। কি জ্বালায় পড়লো ভেবেই কান্না পাচ্ছে ছোট্ট সাচির। এই বয়সে অনুভূতিরা যে বড্ড বেহায়া হয়। ম্যাক সাচির কপালে চুমু খেয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আজ আমি আসছি, সাবধানে থেকো সাচি। তোমার বালিশের পাশে একটা রূপোর ছোট ছুরি আছে, সব সময় সাথে রাখবে। কোনো অয়ারুফ তোমাকে আক্রমণ করতে এলে ওটা দেখাবে, তাহলেই ভয় পাবে। আর হ্যাঁ, দিনের বেলায় কোনো ভ্যাম্পায়ার আসে না, তার ভ্যাম্পায়ারদের নিয়ে কোনো ভয় নেই। তাছাড়া তোমার শরীর থেকে আমার শরীরে সুগন্ধ আসবে। সব কিছু তোমার নিরাপত্তার জন্যই আসছি। সাচি কিছু বলল না। ম্যাক বেরিয়ে গেছে কক্ষ থেকে। নিজের দিকে তাকিয়ে লজ্জা পেল সাচি। বিছানা থেকে শুরু করে চুল পর্যন্ত এলোমেলো হয়ে গেছে তার, কিন্তু লজ্জা কেন পাচ্ছে সে নিয়েও রাগ হচ্ছে মেয়েটার। জোহানসনের শরীর খারাপ যাচ্ছে আজকাল। হেলগা সেই নিয়ে চিন্তিত। তাছাড়া ছেলের জন্য চিন্তা হয়। নিজেদের মধ্যে যে শত্রু আছে সেটা তো হেলগার অজানা নয়। হাত ধরে পাশাপাশি হাঁটছে এডওয়ার্ড আর আরোরা।
সামনে পুকুর পাড়ে যাবে আজও, কিন্তু আজকে কেমন জানি লাগছে আরোরার। মনে হচ্ছে সেদিনের মতো আশেপাশে কেউ লুকিয়ে তার উপর নজর রাখছে। এডওয়ার্ড আরোরাকে অন্য মানুষকে দেখে জিজ্ঞেস করলো, আরোরা ঠিক আছো তুমি? হ্যাঁ, কিন্তু কেমন জানি অদ্ভুত লাগছে। মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে কেউ দেখছে আমাদের। আমি আছি না সাথে? ভয় নেই। হ্যাঁ আছেন বলেই তো এই রাতে বের হওয়ার ভরসা পেয়েছি, বুঝেছেন? হ্যালো ডিয়ার, আই নো তোমরা সবাই আমার উপরে প্রচুর পরিমাণে রেগে আছো, ক্ষেপে আছো, তাই না? কি করব বলো, লাইফে অনেক ব্যস্ততা বেড়ে গেছে, আসলে কিছু করার নাই। তারপরও চেষ্টা করছি তোমাদেরকে ডাবিং এবং গল্প উপন্যাস উপহার দেওয়ার জন্য। আজকের এই পর্বটা দেখে তোমরা কতটুকু কি বুঝতে পেরেছো আমি জানি না, তারপরও একটু এক্সপ্লেন করে দেই। গল্পটাতে এডওয়ার্ড ভ্যাম্পায়ার এবং ম্যাক ভ্যাম্পায়ার, সেটা তো তোমরা বুঝতে পেরেছো, এবং এডওয়ার্ড ভ্যাম্পায়ারদের রাজার সিংহাসনে বসেছে। আর গল্পটাতে যে অ্যালেক্সা আর সেলিনকে দেখানো হয়েছে, ওই দুজন ওয়ার ওলফ, সাথে লিওকে দেখানো হয়েছে, লিও একটা মায়ানেকড়ে। তো গল্পটা আমি জানি না তোমরা কতটুকু কি বুঝতে পারতেছো, বাট আমার যথাসাধ্য চেষ্টা করতেছি তোমাদেরকে গল্পটা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তা আশা করি সামনের দিকে আরও ভালো কিছু পাবা, আরও ভালো, আরও অনেক এক্সাইটিং ফ্যান্টাসি কিছু পাবা। আর এই গল্পটাতে হয়তো রোমান্টিক কথাবার্তাগুলো একটু বেশি পাবা, যেটা হয়তো ডাবিংয়ের ক্ষেত্রে সিনসিনারি দিলে হয়তো তোমাদের কাছে ভালো লাগতো, বাট এখানে তো সিনসিনারি আসলে ইউজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে তোমরা কথাগুলো যে রোমান্টিক কথাগুলো, ওগুলো শুনে তোমরা নিজেরা একটু ইমাজিন করো, সমস্যা নেই। ইমাজিন করতে তো সমস্যা নাই। এডওয়ার্ডকে তোমরা যে যার মতো নায়ক হিসেবে ভেবে নিও। সাচিকে তুমি আরোরাকে নিজেদের স্থানে বসাইও, মানে আরোরার স্থানে নিজেদেরকে বসায়ে এডওয়ার্ডকে তোমাদের যাকে পছন্দ তাকে কল্পনা করে নিও। দেখ, এতটুকুই বলবো। এবং গল্পটা অনেক সুন্দর। আসলে যে গল্পটা লিখছে তাকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ এত সুন্দর ফ্যান্টাসি হরর রোমান্টিক মিক্সার করা যে একটা স্টোরি, একটা গল্প হয়, এটা আসলে না শুনলে, না পড়লে আসলে বোঝা যায় না। সো আরেকটা কথা, যে আমি কি আমার এই ভয়েসটাই রাখবো, মানে এই ভয়েসটা দিয়ে কি এক্সপ্লেন করব গল্পগুলো, নাকি আমি আমার আগের ভয়েসটা দেবো? এটা কিন্তু আসলে ডাবিংয়ের ভয়েস যেটা, সেটা তো অনেকেই আমাকে কমেন্টস করছো যে আপু ডাবিংয়ের ভয়েসটাই সুন্দর লাগে শুনতে। হ্যাঁ আমি জানি আমার রিয়েল ভয়েসটা একটু ফাটা ভয়েস, শুনতে ভালো লাগে না, তারপরেও যেহেতু আমি তোমাদেরকে শোনাবো, এখন তোমরা শ্রোতারা যেইভাবে শুনতে ভালো লাগবে তোমাদের, আমাকে তো সেভাবে দিতে হবে, ঠিক না? তো তোমাদের কাছে কোন ভয়েসটা তোমরা শুনতে চাও এই এক্সপ্লেইনের ক্ষেত্রে, গল্প উপন্যাস এক্সপ্লেইনের ক্ষেত্রে? ডাবিংয়ের ভয়েসটাই শুনতে চাও, নাকি আমি আগে যেই ভয়েসটা দিয়ে, মানে রিয়েল ভয়েসটা যেটা দিয়ে আগের 2-3টা পার্ট যে এক্সপ্লেন করছি ওগুলা, মানে ওই ভয়েসটা শুনতে চাও, নাকি ডাবিংয়ের ভয়েসটাই থাকবে? আমাকে একটু কমেন্টস করে বলো। আর অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও, ওকে? অনেকে তো বিটিএস ডাবিং দেখে না, তো যারা বিটিএস ডাবিং দেখে না, তোমাদের অনেক এমন ফ্রেন্ডস আছে না যারা গল্প উপন্যাস পড়তে ভালোবাসে, তো এরকম অনেক আছে, ওদের কাছে লিঙ্কটা শেয়ার করে ওদেরকে বলো সাবস্ক্রাইব করে রাখতে। আশা করি তোমাদেরকে আরও ভালো কিছু সামনে, আরও অনেক ফ্যান্টাসি হরর বলো, রোম্যান্টিক বলো, যাই বলো, চেষ্টা করবো দিতে, ওকে? থ্যাংক ইউ, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।